সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আচ্ছা, আমি তোমাদের তো ক্লাস 7-এর চ্যাপ্টার, যে প্রথম চ্যাপ্টার উদ্ভিদের পুষ্টি তোমাদের পড়িয়েছি আমি, ঠিক না? তো আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি যে তোমরা পড়েছো, আমি জানি তোমরা পড়েছো। তো যেহেতু তোমরা পড়াশোনা করেছো, তোমাদের চ্যাপ্টারের শেষে কতগুলি তোমাদের প্রশ্ন আছে, তাই না? অনেকের হয়তো প্রশ্নগুলি নিয়ে আরেকটু বেশি তোমাদের জানা উচিত, বোঝা উচিত, বা প্রশ্নগুলি তোমাদের যা কিছু কিছু অসুবিধা থাকতে পারে, উত্তর কী লিখবে, তাই না? আজকে আমি সেই চ্যাপ্টারে তোমাদের উদ্ভিদের পুষ্টির ক্লাস 7-এর চ্যাপ্টারে যে কোয়েশ্চেনগুলি আছে, তোমাদের দেখবি টেক্সট বুকের শেষে কতগুলো তোমাদের ব্রড কোয়েশ্চেন আছে, তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে তোমাদের। আজকে আমি তোমাদের যে কোয়েশ্চেন্সগুলো তোমরা তোমাদের আলোচনা করব, ঠিক আছে? প্রথম তোমাদের প্রশ্নটা হচ্ছে, তুমি দেখবে বই খুললে, প্রশ্ন হচ্ছে জীব খাদ্য গ্রহণ কেন করে? তাহলে প্রথম প্রশ্ন, জীব মানে সে যে কোনো, আমরা হতে পারি বা অন্যান্য লোয়ার শ্রেণীভুক্ত বিভিন্ন উদ্ভিদ, যে কোনো জীব হতে পারে, সেটা ধরতে পারো তুমি, উদ্ভিদও ধরতে পারো, প্রাণীও ধরতে পারো। প্রশ্ন হচ্ছে জীব, এই জীবেরা কেন খাদ্য গ্রহণ করে? যে কোনো জীব। দেখো, জীব খাদ্য গ্রহণ করে প্রথম কারণ হচ্ছে পুষ্টির জন্য, কেননা পুষ্টি ছাড়া কিন্তু জীবের বৃদ্ধি সম্ভব না। তাহলে জীব খাদ্য গ্রহণ করে পুষ্টির জন্য, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, এই পুষ্টির মাধ্যমে সে কী পায়? সে শক্তি পায়, এবং এই শক্তিগুলির সাহায্যে সে কী করে? তার জীবনের প্রতিদিনের শারীরবৃত্তীয় কাজগুলি সম্পাদন করে। তাহলে আমি কিন্তু দুটো উত্তর লিখতে পারি। আমি কি লিখতে পারি? প্রথম লিখতে পারি খাদ্য গ্রহণ করে পুষ্টির জন্য এবং বিভিন্ন পরিপোষক তত্ত্বের জন্য। এবং যে পরিপোষকগুলি কাকে বলবো আমরা জানি কিন্তু, আমরা প্রোটিন, ফ্যাট, ভিটামিন, হ্যাঁ, এছাড়া বিভিন্ন খনিজ পদার্থ যেগুলি আমাদের প্রতিদিনের শরীরে প্রয়োজন, সেগুলি হচ্ছে পরিপোষক, যা আমাদের পরিপোষণ করে, তাই হচ্ছে পরিপোষক, ঠিক আছে? এবং এই পরিপোষকগুলি কি আমরা কোত্থেকে পাবো? খাদ্যের থেকে, পুষ্টির মাধ্যমে। তাহলে খাদ্য গ্রহণ করব কেন? পুষ্টির জন্য, এবং এই পুষ্টির মাধ্যমে কিন্তু আমাদের শরীরের পরিপোষণ সম্পন্ন হবে। দ্বিতীয় কি লিখতে পারি আমরা? দ্বিতীয় লিখতে পারি আমরা আমাদের এই পরিপোষক তত্ত্বের থেকে আমরা কি পাবো? শক্তি পাবো। তাহলে শক্তির জন্য, যার সাহায্যে তাহলে আমাদের কি প্রয়োজন? আমাদের শক্তির জন্য, এবং এই শক্তির সাহায্যে কি করব আমরা? আমাদের শারীরবৃত্তীয় কাজগুলি করব। এবার এই শারীরবৃত্তীয় কাজগুলি বলতে আমরা কি বুঝবো? শ্বসন, চলন, রেচন, সমস্ত ধরনের যে একটা জীবনে, প্রতিদিনের জীবনে যাই হয়, শ্বাস নিয়ে আমরা শক্তি প্রয়োজন, আমরা চলবো, হাঁটবো, আমাদের কি শক্তি প্রয়োজন, খেলবো, শক্তির প্রয়োজন, আমাদের যে পুষ্টি পদ্ধতি সম্পূর্ণভাবে আমাদের শরীরের ভেতরে, তার জন্য কিন্তু শক্তির প্রয়োজন। আমাদের যে অক্সিজেন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যাবে, সংবহন যেটা হয়, তার জন্য কিন্তু শক্তির প্রয়োজন। সেই উদ্ভিদেরও সেই সংবহনের জন্য কিন্তু শক্তির প্রয়োজন কিন্তু। তাহলে আমাদের জীবনের শারীরবৃত্তীয় সম্পূর্ণ কাজের জন্য কিন্তু আমাদের শক্তির প্রয়োজন, এবং শক্তি কোত্থেকে পাবো? এই খাদ্য থেকে। তাহলে আমরা লিখতে পারি মূলত পুষ্টির জন্য এবং আমাদের শরীরবৃত্তীয় শক্তিগুলির জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তিগুলি কোথা থেকে পাবো? খাদ্য থেকে। তাহলে এই দুটো মূল কারণ হচ্ছে আমাদের জীবের খাদ্য গ্রহণের জন্য মূল কারণ, ঠিক আছে? তোমরা কিন্তু কোয়েশ্চেনগুলো তোমরা একটু আবার ভালো করে বুঝে নাও, এবং তোমরা লিখেও নাও, কিন্তু তোমাদের সুবিধা হবে তোমাদের। এর পরের প্রশ্ন হচ্ছে পরজীবী ও মৃতজীবী মধ্যে পার্থক্য। দেখো, পরজীবী এবং মৃতজীবী, আমরা উদ্ভিদের যে পুষ্টি পদ্ধতি, উদ্ভিদের পুষ্টি পদ্ধতি বলতে আমরা কি বুঝতাম? আমরা বলেছিলাম স্বভোজী। স্ব কথার অর্থ হচ্ছে নিজে। তাহলে উদ্ভিদ কি করে? নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, তাহলে তাদের বলছি আমরা স্বভোজী। কিন্তু এখানে কিন্তু আমরা ইউজ করছি একদম অন্য দুটো শব্দ। এক হচ্ছে পরজীবী, মানে কি? অন্যের
উপর এবং মৃত মানে কি মৃত বস্তু। তাহলে এই যে পরজীবী বলো বা মৃতজীবী বলো, এরা কিন্তু একটা জিনিস তো খুব সত্যি, যেটা স্বভোজী না, এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। ঠিক, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখব কি, পরজীবী পুষ্টি পদ্ধতি হচ্ছে এরকম একটা পুষ্টি পদ্ধতি যেখানে উদ্ভিদরা কী করে, অন্য কোনো ক্লোরোফিলযুক্ত উদ্ভিদের উপর আশ্রয় করে এবং তার শরীর থেকে বিশেষ কোনো মূলের সাহায্যে, যাকে আমরা কি বলবো, হস্টেরিয়া সাহায্যে পুষ্টি গ্রহণ করবে। উদাহরণ আমরা কিন্তু পড়েছি, আমাদের বইয়ে কিন্তু আছে, কি, স্বর্ণলতা। ঠিক আছে, তাহলে পরজীবী কাদের বলবো? যারা নাকি যে সমস্ত উদ্ভিদ অন্য কোনো ক্লোরোফিলযুক্ত উদ্ভিদের উপর আশ্রয় করে নিজের জীবনের জন্য প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে বিশেষ মূলের সাহায্যে, যার নাম হস্টেরিয়া, তাদের বলছি আমরা পরজীবী। উদাহরণ কি, স্বর্ণলতা। অন্যদিকে মৃতজীবী, আমি তাহলে কি বলেছিলাম, যেটা মৃত বস্তুর উপর তারা জীবন নির্বাহ করে। তাহলে কারা বলবো? আমরা লিখব কতগুলো আক্লোরোফিলাস, মানে যারা ক্লোরোফিলবিহীন উদ্ভিদ বিভিন্ন পচা গলা জিনিসের উপর থেকে নিজের প্রয়োজনীয় পুষ্টি রস আস্বাদন করে বা গ্রহণ করে, তারাই হচ্ছে আমার মৃতজীবী। তাহলে পরজীবীরা কি করে? পরজীবীরা কিন্তু কোনো জীবিত উদ্ভিদের উপর নির্ভর করে নিজের জীবন নির্বাহ করে। এরা কি করে? এরা কিন্তু কি করে? এরা মৃত বা পচা গলা জিনিসের উপর থেকে নিজেদের প্রয়োজনীয় শক্তি বা পুষ্টি রস আহরণ করে। ঠিক আছে, মাথায় রইল। এবার পরজীবীর উদাহরণ কি লিখতে পারি আমরা? স্বর্ণলতা। এদের উদাহরণ কি লিখতে পারি আমরা লিখতে পারি বিভিন্ন ধরনের যে ফাঙ্গাস, ছত্রাক, এরা হচ্ছে কিন্তু আমাদের মৃতজীবীয় পুষ্টির মধ্যে পদ্ধতি এরা দেখায়। ঠিক আছে, এবার আমাদের তৃতীয় কোশ্চেন। আমরা চলে আসছি। তুমি কিভাবে আমাদের তৃতীয় কোশ্চেনটা কি ছিল, যে কিভাবে আমরা প্রমাণ করব উদ্ভিদে শ্বেতসার জাতীয় খাদ্য প্রস্তুত হয়। একদম খুব সোজা, কিন্তু আমরা এই যে কোশ্চেনটা একটা পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করব এবং সেই পরীক্ষাটাও খুব সহজ আমরা করতে পারি। আমরা কি করব? আমরা দুটো টবে একই সঙ্গে গাছ লাগাবো। ঠিক আছে, এই যে টবটা, এই টবটাকে কি করব? আমরা সূর্যালোকের সামনে রাখবো আমরা। ঠিক আছে, এবং এই যে টবটা, এই টবটাকে আমরা অন্ধকার কিছু কাপড় দিয়ে ঢেকে রাখবো, বা আমরা অন্ধকার কোনো ঘরে রাখবো, কোনো একটা কালো কাপড় দিয়ে আমরা ঢেকে রাখবো। ঠিক আছে, এবং 3 থেকে 4 দিন পরে আমরা কি করব? এই গাছটার যে পাতা, এই গাছটার পাতার উপর আমরা আয়োডিন টেস্ট করব। আমরা কি উত্তর পাবো? আয়োডিন টেস্ট করলে আমরা দেখব এর ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসে। আর এখানে যখন আমরা আয়োডিন টেস্ট করব, আমরা কি দেখব? আমরা দেখব নেগেটিভ রেজাল্ট আসে। ঠিক না? আমরা কি জানি? আমরা জানি যে আয়োডিন টেস্ট শ্বেতসারের সঙ্গে পজিটিভ রেজাল্ট দেয়, এখানে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেয়। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে যে এখানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হয়েছে, প্রমাণ আয়োডিন টেস্টের মাধ্যমে। আর এখানে কি, এখানে যেহেতু গাছটা আমরা অন্ধকারে ছিল বা গাছটা কোনো একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, যার ফলে সেখানে সূর্যের আলো পৌঁছতে পারেনি, তাই তার শরীরে কোনো সালোক সংশ্লেষ হয়নি এবং তাই তার শরীরে কোনো শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি হয়নি, এবং এর ফলে কি হচ্ছে? আয়োডিন টেস্টে সে নেগেটিভ রেজাল্ট দেখাচ্ছে। ঠিক না? এবার এই গাছটাকে যদি আমি আবার মনে করো আলোকে নিয়ে রাখলাম 3 থেকে 4 দিন, এবং তার 3 থেকে 4 দিন পরে এই গাছটা আলোকে রাখার পরে আমি আবার সে আয়োডিন টেস্ট করলাম, তখন কিন্তু আমি পজিটিভ রেজাল্ট পাবো। ঠিক তো? তো এই যে সম্পূর্ণ ব্যাপারটা আমরা কিন্তু আরেকটা জানি কিন্তু আমরা, যে কেন ব্যাপারটা হচ্ছে, এখানে থাকার ফলে কেন সে আয়োডিন টেস্ট পজিটিভ আসছে, এখানে কেন আসছে না? কেননা এখানে সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু ক্লোরোফিল সে উদ্ভিদে কিন্তু সংশ্লেষ হয়,
কিন্তু অন্ধকারে কিন্তু ক্লোরোফিল সংশ্লেষ হয় না, ঠিক না? এবং ক্লোরোফিল যদি সংশ্লেষ না হয়, ক্লোরোফিল যদি না থাকে উদ্ভিদে, তাহলে তো তোমার সালোক সংশ্লেষই হবে না, এবং সালোক সংশ্লেষ যদি না হয় তাহলে কি শ্বেতসার জাতীয় খাদ্যই তৈরি হবে না, ঠিক না? তাই আমরা কিন্তু এই একটা পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি যে উদ্ভিদে শ্বেতসার জাতীয় খাদ্য প্রস্তুত হয়। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব আমরা দুটি টবে চারা গাছ লাগাবো। একটি টবের চারা গাছকে আমরা আলোযুক্ত পরিবেশে রাখবো এবং অন্য টব গাছটিকে আমরা অন্ধকার কোনো ঘরে রাখবো। আমরা 3 থেকে 4 দিন পরে টব দুটোর পাতার যে শ্বেতসার তার উপর আয়োডিন টেস্ট করলে ভিন্ন ভিন্ন ফল পাওয়া যায়। যে চারা গাছটি আলোর উপস্থিতিতে ছিল সেখানে আয়োডিন টেস্টে আমরা পজিটিভ রেজাল্ট পাই বা আমরা ধনাত্মক আমরা রেজাল্ট পাই, কিন্তু যে গাছটি অন্ধকারে ছিল তাতে আয়োডিন টেস্ট করলে শ্বেতসারে দেখা যায় ঋণাত্মক আমরা রেজাল্ট পাচ্ছি, ঠিক তো? এবং এই রেজাল্ট থেকে প্রমাণ হয় যে উদ্ভিদে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি হয় এবং এই শ্বেতসার জাতীয় খাদ্য আলোর উপস্থিতিতেই তৈরি হয়, ঠিক আছে? এবার আমরা তাহলে বুঝতে পারলাম তোমাদের কিন্তু এই যে সম্পূর্ণ পরীক্ষাটা কিন্তু তোমাদের একটা বইয়ে আছে, ঠিক আছে? আমরা এবার আমাদের পরের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। দেখো এখানে কিন্তু খুব সহজ, কিন্তু আমরা যদি বিজ্ঞান, তোমাদের আমি বারবার বলেছি বিজ্ঞান কিন্তু শুধুমাত্র টার্মসের উপর দাঁড়িয়ে আছে। আজকে যদি তুমি টার্মসগুলি বুঝে রাখতে পারো এই সময় থেকেই, তাহলে কিন্তু তুমি একদম বিজ্ঞানে কোনো ভয় থাকবে না তোমার মনের মধ্যে। খুব সোজা, সালোক সংশ্লেষ। সালোক শব্দটা আসছে কোত্থেকে? মানে আলোকের উপস্থিতি। অন্যদিকে আসছে সংশ্লেষ। সংশ্লেষ মানে হচ্ছে কি? তৈরি। তাহলে উদ্ভিদ আলোকের উপস্থিতিতে যে প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে তা হচ্ছে সালোক সংশ্লেষ, ঠিক আছে? সালোক সংশ্লেষ বলতে কি বুঝবো? সালোক সংশ্লেষ হচ্ছে উদ্ভিদের এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ আলোকের উপস্থিতিতে ক্লোরোফিল অণুর সাহায্যে জল, কার্বন ডাই অক্সাইডের সাহায্য নিয়ে নিজেদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে, তাকে সালোক সংশ্লেষ বলে। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে যদি আমি একটা সমীকরণের সাহায্যে লিখে আমি কি লিখব? আমি লিখব CO2 প্লাস H2O। এবার আমরা কি ছিল তাহলে? সালোক সংশ্লেষে কী প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড, জল, আর কে দরকার? আমার দরকার সূর্যালোক, আর আমার কে প্রয়োজন? ক্লোরোফিল। আমি আগেই তোমাদের একটা পরীক্ষার সাহায্যে তোমাদের দেখিয়েছি যে ক্লোরোফিল অণু ছাড়া তো শ্বেতসার তৈরি হয় না, তাই না? তাহলে ক্লোরোফিল, এবার কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে C6H12O6 প্লাস তৈরি হচ্ছে আমার অক্সিজেন। তাহলে এই হচ্ছে আমার শ্বেতসার জাতীয় খাদ্য। তাহলে উদ্ভিদ আলোর উপস্থিতিতে, ওই সূর্যালোক আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জলের সাহায্য নিয়ে ক্লোরোফিল অণুর উপস্থিতিতে যেই প্রক্রিয়ায় শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে এবং সঙ্গে উপজাত হিসাবে অক্সিজেন গ্যাসের নির্গমন করে, তাই হচ্ছে আমার সালোক সংশ্লেষ। তাহলে আমি আরও সোজা যদি বলতে পারি, উদ্ভিদ আলোর উপস্থিতিতে যে খাদ্য তৈরি করে তাই সালোক সংশ্লেষ। এবার যেহেতু তোমরা একটু ক্লাস 7-এ উঠেছো, বড় হয়ে যাচ্ছ তোমরা আস্তে আস্তে, তাই তোমাদের কিন্তু এই সমীকরণটা একটু লিখতে হবে, ঠিক না? আর একদম দেখো সোজা, ঠিক না? কার্বন ডাই অক্সাইড এবং জলের সাহায্য নিয়েছে, সূর্যালোক প্রয়োজন, ক্লোরোফিল প্রয়োজন, তৈরি হলো আমার শ্বেতসার জাতীয় খাদ্য, আর ওই যে অক্সিজেন, ঠিক না? এই অক্সিজেন কিন্তু খুব দরকারি, এই অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচবই না, ঠিক না? এবং কী করে আমরা পরে আমরা দেখব ব্যাপারটা। তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম তো। এবার আমরা পরের কোয়েশ্চেনটা কিন্তু খুব সোজা, একটু লিখে নেই। দেখো, উদ্ভিদ আমাদের সকল খাদ্যের উৎস, তোমাদের বলেছে প্রমাণ করো। কি করে প্রমাণ করবে? আচ্ছা, আজকে সকালে আমরা কি খেয়েছি? ভাত,
এই ভাত থেকে এসছে? ভাত এসছে আমাদের গাছ থেকে, ধান গাছ থেকে, 1 নম্বর। এর সঙ্গে আমরা কি খেয়েছি? ডাল। ডাল থেকে এসছে? সেও গাছ থেকে। তাহলে ভাত গেল, ডাল গেল। এবার দেখো অন্যদিকে, এবার আমি মাছ খেয়েছি, ঠিক আছে? এই মাছ, এই ছোটো মাছ হোক বড় মাছ হোক, এদেরও কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। যেমন ছোটো ছোটো মাছেরা, এরা কিন্তু ছোটো ছোটো যে উদ্ভিদ থাকে, যদি আমরা শৈবাল বলি, এদের উপর নির্ভরশীল কিন্তু। তাহলে এই শৈবাল কি কারা? উদ্ভিদ। এবার যদি শৈবাল না থাকতো, ছোটো ছোটো মাছ কি খেতে পারতো? খেতে পারতো না। যেমন গ্রাস কার্প যারা, ঠিক না? তাহলে দেখো এই যে উদ্ভিদেরও, আমরা যেমন উদ্ভিদের উপর ডিরেক্টলি নির্ভরশীল খাদ্যের, যেমন ভাত, আমরা যে ভাত খাই, ডাল খাই, হ্যাঁ, সয়াবিন খাই, শিম খাই, এটা সব তো কোত্থেকে আমরা পাই? উদ্ভিদ থেকে। এবার আমরা যে প্রাণীদের, বিভিন্ন প্রাণীদের খাই, সে মাছ হোক বা আমাদের আমরা হয়তো বা কোনো সময় আমরা চিকেন খাই, সেটাও কিন্তু ইনডিরেক্টলি উদ্ভিদের উপর নির্ভরশীল কিন্তু। তাহলে আমাদের সমস্ত খাদ্যের উৎস কে? উদ্ভিদ। উদ্ভিদরাই যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন না করে এবং শক্তির তোমার পরবর্তী জেনারেশনে ট্রান্সফার না করে, তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকা কিন্তু সংকটাপন্ন হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের বেঁচে থাকার জন্যই কিন্তু আমরা উদ্ভিদকে বাঁচিয়ে রাখব। মাথায় থাকবে তো? একদম সোজা, খুব সোজা কিন্তু। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পতঙ্গভুক উদ্ভিদ কেন পতঙ্গ ভক্ষণ করে? আচ্ছা, আমরা যখন পড়েছিলাম, আমরা কিন্তু জেনেছিলাম যে আমাদের বিভিন্ন ধরনের শক্তির, আমাদের পরিপোষক তত্ত্বের প্রয়োজন। আমরা কি কি পড়েছিলাম পরিপোষক তত্ত্ব হিসেবে? কার্বোহাইড্রেট পড়েছিলাম, তাই না? আমরা ফ্যাটসের কথা পড়েছিলাম, ভিটামিনসের কথা পড়েছিলাম, ঠিক না? আমরা এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিসের নামও জেনেছি আমরা, প্রোটিন। আমাদের কিন্তু প্রোটিন প্রচণ্ড প্রয়োজন, ঠিক না? আমাদের শরীরের যে এগুলিকে বলা হয় মাসেলস, মাংসপেশি, এগুলি কিন্তু প্রোটিন নির্মিত কিন্তু। প্রোটিন ছাড়া কিন্তু আমাদের শরীর চলবে না কিন্তু, ঠিক না? এবার এই প্রোটিন কোত্থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়? দেখো, প্রত্যেকটা জিনিস তৈরি করতে কিছু না কিছু বেসিক রিকোয়ারমেন্টস থাকে। এই প্রোটিন তৈরি করতে কিন্তু আমার নাইট্রোজেন প্রয়োজন। এই নাইট্রোজেন আমি কোত্থেকে পাবো? এটা বিশাল বড় একটা কোয়েশ্চেন। উদ্ভিদরা তোমার মনে করো নাইট্রোজেনের ঘাটতি তোমার পূরণ করে নেয়। রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া, এগুলি মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে এবং সেইভাবে উদ্ভিদ সেই নাইট্রোজেনকে গ্রহণ করে, এবং এই উদ্ভিদে বিভিন্ন পদার্থ আমরা গ্রহণ করে করে আমরা আমাদের নাইট্রোজেনের চাহিদা বা ডিমান্ড আমরা ফুলফিল করি। কিন্তু পতঙ্গভুক উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকম। এদের ক্ষেত্রে যে মাটিতে, সেই মাটিতে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি, মানে নাইট্রোজেনের অভাব থাকে। যেহেতু নাইট্রোজেনের অভাব থাকে, তাহলে আমি কি লিখব? আমি লিখব নাইট্রোজেনের অভাব বা ঘাটতি পূরণের জন্য এই পতঙ্গভুক উদ্ভিদরা তাদের নাইট্রোজেন জনিত যে অভাব বা ঘাটতি তৈরি হয়েছে, সেই অভাব বা ঘাটতি পূরণের জন্য পতঙ্গদের ভক্ষণ করে নিজেদের নাইট্রোজেনের ঘাটতি এরা দূর করে। পতঙ্গভুক উদ্ভিদের নাম কিন্তু আমরা জানি, কিন্তু আমরা এমনকি আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু পতঙ্গভুক উদ্ভিদ পাওয়া যায় একটা। জানি কি আমরা নাম? আমরা জানি কিন্তু আমরা পড়েছি, কিন্তু আমাদের টেক্সট বুকে আছে কিন্তু। কি এর নাম হচ্ছে কি? সূর্য শিশির। এটা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে গাছটা কিন্তু পাওয়া যায়। এছাড়া আরেকটা খুব সুন্দর আছে কিন্তু, এর নাম কি? কলসপত্রী। যদিও কলসপত্রী ত্রিপুরায় পাওয়া যায় না, কিন্তু কাছাকাছি পাওয়া যায় আমাদের উত্তর পূর্বাঞ্চলে, শিলংয়ে কিন্তু কলসপত্রী আমরা দেখতে পাই কিন্তু আমরা, যাকে আমরা ইংলিশে বলি কি? টিচার প্ল্যান্ট, ঠিক আছে না? এই দুটা উদ্ভিদ কিন্তু আমরা জানলাম, যারা এদের বলা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। এবং কেন বলা হচ্ছে? এরা পতঙ্গ খায়। কেন খায়? কেননা তারা যেই মাটিতে জন্মায় সেই মাটিতে নাইট্রোজেনের অভাব থাকে,
এবং নাইট্রোজেনের অভাব পূরণের জন্য তারা পতঙ্গকে শিকার করে খেয়ে এদের নাইট্রোজেনের যে অভাব বা ঘাটতিরা পূরণ করে। ঠিক আছে, একদম সোজা। কিন্তু তোমরা জাস্ট টেক্সটবুকটা একটু যদি ফলো করো, তোমরা দেখবে প্রতিটা কোয়েশ্চেনের উত্তর আছে। আজকে তো আমি আর একটু বুঝিয়ে দিলাম উত্তরগুলি কি কি লিখবে। তোমরা জাস্ট টেক্সটবুকটা একটু ফলো করলে উত্তরগুলি তোমরা কিন্তু লিখে নিতে পারবে। আমি এরপরে কোয়েশ্চেনে চলে যাচ্ছি তোমাদের। ঠিক আছে, হচ্ছে স্বভোজী স্বভোজী পুষ্টি পদ্ধতি বলতে কি বোঝো? এই কথাটা তোমরা এতবার জেনেছো, তোমরা সবাই এটার উত্তর জানো, আমি জানি তোমরা জানো। তোমরা স্ব মানে কি, আমি একটু আগে তো বলেছিলাম, হচ্ছে নিজে। আর ভোজী মানে কি, কোত্থেকে আসছে? ভোজন, মানে যে নিজের খাবার নিজে বানাতে পারে সেই হচ্ছে স্বভোজী। আবার এর মানে কিন্তু এও না যে তুমি তোমার খাবার বানাতে পারো দেখে তুমি স্বভোজী, ঠিক না? তাহলে এখানে ব্যাপারটা কি, এখানে হচ্ছে উদ্ভিদদের বলা হচ্ছে। এখানে কাদের বলছি আমরা? উদ্ভিদদের। কেননা একমাত্র উদ্ভিদরাই আছে যারা নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে। তাহলে যেই পুষ্টি পদ্ধতিতে নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে, মানে অন্যের উপর নির্ভরশীল না, তাই হচ্ছে আমার স্বভোজী পুষ্টি পদ্ধতি। একদম সোজা। তাহলে আমি কিন্তু উদ্ভিদ, তাহলে একমাত্র উদ্ভিদেই কিন্তু এরা স্বভোজী। আর বাকি সব আমরা কিন্তু পরভোজী। কিন্তু আমরা কিন্তু অন্যের উপর নির্ভরশীল। কিন্তু আমি এর প্রশ্নের যে উত্তরটা তোমাদের বলেছিলাম না, যে উদ্ভিদ সমস্ত খাদ্যের মূল উৎস। কারণ একমাত্র উদ্ভিদই স্বভোজী, আর বাকি আমরা সব হচ্ছি পরভোজী। আমরা কিন্তু কতগুলো টার্ম আমরা শিখে গেছি কিন্তু, স্বভোজী, পরভোজী, পরজীবী, মৃতজীবী। ঠিক আছে না? আরেকটা শব্দ আছে মিথজীবী, যদিও তোমাদের এখানে প্রশ্নটা নেই, আমি একটু বলে রাখছি। মিথজীবী প্রয়োজন তো তোমাদের, তোমরা তো এখন আস্তে আস্তে তোমরা বড় ক্লাসে উঠছো, তাই না? ভালো করে বিজ্ঞানটা পড়তে হবে। মিথজীবী হচ্ছে এরকম একটা সম্পর্ক যেখানে দুটো জীব পরস্পরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ থাকে এবং একে অপরকে সাহায্য করে, তাদের বৃদ্ধিতে পরিপোষণে সাহায্য করে, তখন তাকে বলা হচ্ছে মিথজীবী। মানে যখন দুটো জীব, আমি আবারও বলছি, যখন দুটো জীব পরস্পরের পুষ্টি পদ্ধতিতে সাহায্য করে তখন তাকে বলছি মিথজীবী। আমরা জানি কিন্তু উদাহরণ আমরা পড়েছি না, এই যেমন উদ্ভিদ, মানে বললাম না একটু আগে, নাইট্রোজেন কী করে উদ্ভিদ নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি পূরণ করে। কিছু কিছু উদ্ভিদ আছে, যেমন ম্যাক্সিমাম হচ্ছে শিম্বগোত্রীয় উদ্ভিদ, আমাদের শিম গাছ, ডাল গাছ, শিম্বগোত্রীয় যে সমস্ত উদ্ভিদ থাকে তারা কি করে, এরা এদের মাটিতে কতগুলো ব্যাকটেরিয়াকে এরা জন্ম দিতে পারে। তোমরা জানবে ব্যাপারটা কি আর একটু বড় ক্লাসে উঠলে। ওদের মূলে কতগুলো স্ট্রাকচার, গঠন তৈরি হয়, এদের বলা হচ্ছে কি অর্বুদ। এই অর্বুদের মধ্যে কতগুলো ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি রাইজোবিয়াম। একদম সোজা, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে, ঠিক না? এবার নাইট্রোজেনে আবদ্ধ করতে পারলে কি কার লাভ? উদ্ভিদের লাভ, ঠিক না? এবার রাইজোবিয়াম তো উদ্ভিদকে কি দিল, রাইজোবিয়াম উদ্ভিদকে দিল নাইট্রোজেন। এবার উদ্ভিদকে কিছু দিতে হবে, উদ্ভিদ কি করবে, তাকে পুষ্টি দেবে, আশ্রয় দেবে। এভাবে দেখো রাইজোবিয়ামও কি হচ্ছে, রাইজোবিয়ামও লাভ করছে উদ্ভিদকে বিভিন্ন ধরনের নাইট্রোজেনকে ফিক্সের মাধ্যমে কতগুলো অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে সাহায্য করছে উদ্ভিদের। আর উদ্ভিদ তাকে বিনিময়ে কী দিচ্ছে, খাদ্য দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। তাহলে এখানে কিন্তু কি হচ্ছে, উভয়ের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে একে অপরকে সাহায্য করে কিন্তু এরা বেড়ে উঠছে। এই সম্পর্ক কিন্তু মিথজীবী। তোমাদের কিন্তু টেক্সটবুকে কিছু তোমাদের আছে কিন্তু মিথজীবী। তোমাদের হয়তো তোমাদের চ্যাপ্টারে হয়তো কোয়েশ্চেন নেই, কিন্তু তোমাদের ভেতরে যে কোয়েশ্চেন আসে তোমাদের পরীক্ষায় আসতে পারে কিন্তু, মিথজীবী পুষ্টি পদ্ধতি কাকে বলে, কোথায় দেখা যায়, তখন কিন্তু তোমরা এই উত্তরগুলি লিখবে পারবে। তোমরা একটু জাস্ট তোমরা একটু পড়ে নেবে,
আমি আবার পরে কোশ্চেনে চলে যাচ্ছি তোমাদের, একদম সোজা। ক্লোরোফিল কি? ক্লোরোফিল কি? ক্লোরোফিল হচ্ছে, আমি কি লিখব, এক ধরনের কি রঞ্জক কণা। একদম সোজা। রঞ্জক কণা কি মানে হচ্ছে পিগমেন্ট, যা রং দেয়, সেই হচ্ছে রঞ্জক কণা, ঠিক না? যেমন আমাদের শরীরে গায়ের রং কেন এরকম হয়? মেলানিনের জন্য। মেলানিনও কিন্তু আমাদের রঞ্জক কণা। ঠিক উদ্ভিদের শরীরে বর্তমান যে রঞ্জক কণা, যার বর্ণ কি? যার বর্ণ হচ্ছে এই যে সবুজ, এই কারণেই হয় উদ্ভিদ। তাহলে উদ্ভিদে বর্তমান যে রঞ্জক কণা, তাকে বলা হচ্ছে ক্লোরোফিল। এবং এই ক্লোরোফিল থাকার জন্য কিন্তু উদ্ভিদ একটা বিশেষ ক্ষমতার পারদর্শী। কি? এই রঞ্জক কণার জন্য উদ্ভিদ সূর্যের আলোকে ট্র্যাপ করতে পারে, শোষণ করতে পারে। সবসময় মনে রাখবে, এই রঞ্জক কণার জন্যই কিন্তু উদ্ভিদ সূর্যালোককে আবদ্ধ করতে পারে। এবং সূর্যালোককে আবদ্ধ করতে পারি দেখে কি হয়? টার্মটা শিখিয়েছিলাম তোমাদের, সালোক সংশ্লেষ। আলোর উপস্থিতিতে সংশ্লেষ হওয়া। দেখো কত সোজা, একদম সোজা। আমি যদি একটু বেসিক জিনিসটা তোমরা মাথায় একবার বুঝে নাও, একটু মনে করে রাখো, তাহলে একদম সোজা কিন্তু মাথায় থাকবে তো তোমাদের। আমরা এরপরের প্রশ্নে চলে যাই আমরা। প্রশ্ন হচ্ছে কি, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামাল। দেখো, আমি তোমাদের যখন সালোক সংশ্লেষের প্রয়োজনীয় কাঁচামাল কথা একটু আগে তোমাদের পড়িয়েছিলাম, যে একটা সমীকরণ পড়িয়েছিলাম, তখন আমি কি লিখেছিলাম মনে আছে তোমাদের? কার্বন ডাইঅক্সাইড, আর কি ছিল? ওয়াটার বা জল, কি ছিল? সূর্যালোক, আরেকটা কিন্তু খুব প্রয়োজন, তাছাড়া তো কোনো মতেই সম্ভব না, ক্লোরোফিল। তাহলে কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল, এই সবগুলি কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজন। শুধু এটা যদি থাকে সালোক সংশ্লেষ সম্ভব না, এটা থাকলে সম্ভব না। শুধু এ থাকলো, বাকি এই কোথাও কিছু নেই, সম্ভব না। সবচেয়ে ইম্পর্টেন্ট তো এছাড়া তো কোনোটাই সম্ভব না। এই আজকে মনে করো প্রচুর কার্বন ডাইঅক্সাইড আকাশে, মানে এখানে আছে, বায়ুমণ্ডলে আছে, জল প্রচুর আছে ভূমিতে, সূর্যালোক তো অপর্যাপ্ত, কিন্তু ক্লোরোফিল তো আমার শরীরে নেই, তাই তো আমি খাবার তৈরি করতে পারছি না। একমাত্র কার শরীরে আছে? ক্লোরোফিল, উদ্ভিদের শরীরে। আর বাকি এইগুলি সে কোত্থেকে সংগ্রহ করে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড সে কোত্থেকে সংগ্রহ করে? সংগ্রহ করে বায়ুমণ্ডল হতে। ঠিক। এই জল কি করে সংগ্রহ করে? কোত্থেকে? সে সংগ্রহ করে ভূমি থেকে বা মাটি থেকে। সূর্যালোক কোত্থেকে সংগ্রহ করে? এই তো পরিবেশ থেকে। সূর্যালোক তো পর্যাপ্তই আছে পরিবেশে, আর কি লাগে আমার? আর ক্লোরোফিল তো উদ্ভিদের নিজস্ব, ঠিক না? উদ্ভিদের পাতার রঞ্জক কণা। তাহলে কার্বন ডাইঅক্সাইড কোত্থেকে নিচ্ছে? বায়ুমণ্ডল থেকে। জল কোত্থেকে নিচ্ছে? ভূমি থেকে। সূর্যালোক পরিবেশ থেকে। ক্লোরোফিল উদ্ভিদের পাতায় রঞ্জক কণা থেকে বর্তমান আছে ক্লোরোফিল। এবার এই কার্বন ডাইঅক্সাইড যে বায়ুমণ্ডল থেকে নিচ্ছে, কি করে নেবে? এটা তো বড় প্রশ্ন একটা, তাই না? ঠিক না? তোমরা কিন্তু পড়েছো, কিন্তু তোমাদের বইয়ে কিন্তু খুব সুন্দর করে ছবিও দেওয়া আছে। আমি তোমাদের আগের ক্লাসে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম একটা সুন্দর স্ট্রাকচার, তোমাদের ছবি তোমাদের দেখিয়েছিলাম, একেও দেখিয়েছিলাম, তোমাদের আমি কেটেও এনেছিলাম। কী করা ছিল? কতগুলো এরকম স্ট্রাকচার ছিল, যার নাম ছিল কি? তার নাম ছিল স্টোমাটা। উদ্ভিদ এই স্টোমাটার সাহায্যে বায়ুমণ্ডল থেকে কি করে, বা যার নাম হচ্ছে পত্ররন্ধ্র। উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কি করে? কার্বন ডাইঅক্সাইডকে উদ্ভিদ গ্রহণ করে। এই পত্ররন্ধ্র কোথায় বর্তমান? আমি তো আগেই বলেছি, পত্র মানে পাতা, আর রন্ধ্র মানে যে ছিদ্রপথ। তাহলে পাতায় বর্তমান ছিদ্রপথ, যার নাম পত্ররন্ধ্র হচ্ছে। সেই পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। ভূমি থেকে কি নিচ্ছে? জল। কিভাবে নিচ্ছে? মূল রোমের
সাহায্যে সে শুষে নিচ্ছে সূর্যালোকিত পরিবেশে বর্তমান, আর এখানে তো পাতায় তো ক্লোরোফিল কণা আছে। তো এই হচ্ছে আমার সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামাল। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমি তোমাদের যে চ্যাপ্টার উদ্ভিদের পুষ্টির যে বড় কোয়েশ্চেনগুলি মোটামুটি তোমাদের আমি পড়িয়ে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু উত্তরগুলি তোমরা কিন্তু কী করবে, তোমরা কিন্তু বাসায় উত্তরগুলি বার করে খাতায় লিখে রাখবে। আমি তোমাদের এর পরের ক্লাসে তোমাদের ইনটেক্সট যে কোয়েশ্চেন থাকে সেই ইনটেক্সট কোয়েশ্চেনগুলি তোমাদের আমি আবার বলে তোমাদের আমি বুঝিয়ে তোমাদের আমি এক্সপ্লেন করে দেবো। এই কটা দিন তোমরা বাসায় পড়াশোনা করবে এবং উত্তরগুলি মুখস্থ করবে। ঠিক আছে, ভালো থাকবে তোমরা সবাই। থ্যাংক ইউ।